ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 11ই মার্চ। নেতৃত্ব পাবে ভবিষ্যতের বাংলাদেশ। মত শিক্ষকদের দলীয় স্বার্থের বাইরে ছাত্র বান্ধব প্রতিনিধি চান শিক্ষার্থীরা। তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষের সমঝোতা। ফেব্রুয়ারিতে একই সঙ্গে বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কোনো বিভাজন নেই বললেন দুপক্ষের সমন্বয়ক। পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান বসানোর কাজ সম্পন্ন, দৃশ্যমান হলো প্রায় 1 কিলোমিটার। খুব শিগগিরই বসবে স্প্যান, জানালেন সেতুমন্ত্রী। দলকে শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন, বললেন মির্জা ফখরুল। 2 বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত তারেকের, মন্তব্য ডাক্তার জাফরুল্লাহর। নতুন চেয়ারম্যান আনার পরামর্শ। মুক্তিযোদ্ধা গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন। প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোরশেদ। অবশেষে ঘোষিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তারিখ। 28 বছর পর 11ই মার্চ হতে যাচ্ছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সাধুবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা বলছেন, দল নয়, তাদের স্বার্থ রক্ষায় কাজ করবে এমন নেতৃত্বই চান তারা। ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব আসবে এই নির্বাচন থেকে, এমনটাই মত শিক্ষকদের। অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বুধবার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের গঠনতন্ত্রের 8-এর ই ধারা অনুযায়ী ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্য 11ই মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করেন। ডাকসু নির্বাচন চেয়ে রিট আবেদনের পর গত বছর 6 মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দেন হাইকোর্ট। তফসিল ঘোষণার পরও নির্বাচন না হওয়ার শঙ্কার ছায়া নেমে এসেছিল শিক্ষার্থীদের মধ্যে। তারিখ ঘোষণার পর এবার আশার আলো দেখছেন তারা। এই অচলায়তন ভাঙার উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়েছে, সেটিকে আমরা সাধুবাদ জানাই। আশা করি নির্বাচন সুষ্ঠু হবে, ঠিক আছে। দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। ডাকসু প্রতিনিধি যারা হবেন তারা অবশ্যই আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে কাজ করবেন। এখন ভোট দিতে পারবো, এখন অবশ্যই যোগ্য একজনকেই ভোট দিব। আমরা চাই ডাকসুটা হবে সাধারণ শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ। শিক্ষকরা বলছেন, এখান থেকে নির্বাচিত নেতারাই ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বভার গ্রহণ করবেন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয় থেকে এমন নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক যারা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব গ্রহণ করবে। বর্তমান সরকারের সকল সহযোগিতা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পরিপূর্ণ আন্তরিকতায়, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনের সহযোগিতায় এই ডাকসু নির্বাচনকে অনুষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে। ঘোষিত তারিখ অনুযায়ী 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষের সমঝোতায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। তবে মাওলানা সাদ কান্ধলভি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে তাবলিগ জামাতের দুপক্ষের বিশিষ্ট আলেমদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে তিনি কথা জানিয়েছেন। এদিকে দুপক্ষের সমন্বয়ক জানিয়েছেন, তাবলিগ জামাতে আর কোনো বিভাজন নেই। টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে নেতৃত্বের কোন্দলকে ঘিরে চলতি বছর জানুয়ারিতে ইজতেমার আয়োজনে নিষেধাজ্ঞা আসে সরকারের তরফ থেকে। তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ নেতা ভারতের তাবলিগ মার্কাজের মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের সাথে গত বছরের 1 ডিসেম্বর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে জড়ায় আরেকটি পক্ষ। তুমুল সংঘর্ষে প্রাণ হারান একজন, আহত হন অর্ধশতাধিক মুসল্লি। দুই পক্ষের বিরোধ যখন তুঙ্গে, তখন নিষ্পত্তি করতে তাদের এক টেবিলে আনে সরকার। গেল কয়েকদিনের দফায় দফায় বৈঠকের ধারাবাহিকতায় বুধবার বেলা 10টা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুপক্ষকে নিয়ে 2.5 ঘন্টা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, দুই পক্ষের নেতাদের উপস্থিতিতেই মতবিরোধের অবসান ঘটেছে। ফেব্রুয়ারির যে কোনো সময়ই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা।
আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমাতে যেটা হয়ে থাকে সেই ইজতেমাটাই হবে এবং সেই ইজতেমাতে দুই পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। মাওলানা সাদ কান্দালভি এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। তাবলিগ জামাতের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাটা আমাদের নিরাপত্তা বাহিনী এবং প্রয়োজন বিশেষে সেনাবাহিনীও সহযোগিতা করেন, সেইটা থাকবে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইজতেমা নিয়ে বিরোধের স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। সর্বশেষ সিদ্ধান্ত হইল ঐক্যবদ্ধভাবে একটাই ইজতেমা হবে, দুইটা হবে না। ভবিষ্যতে যাতে এটাকে পার্মানেন্টলি সলিউশন করা যায়, এই ব্যাপারে যখন যেখানে গেলে ভালো হয় সেটা প্রক্রিয়া চালু থাকবে। পরে দুই পক্ষের সমন্বয়ক কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাবলিগ জামাতের মধ্যে আর কোনো বিভাজন নেই। আজকে থেকে সারা বাংলাদেশের সমস্ত তাবলিগের ভাইরা কোনো বিভেদ করবেন না, প্রত্যেকটা মসজিদে সমস্ত তাবলিগের ভাইরা একসাথে হয়ে যাবেন। ইজতেমার চূড়ান্ত তারিখ নির্ধারণে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে তাবলিগ জামাতের দুই অংশের মতৈক্যে পৌঁছে ইজতেমায় অংশ নেয়াকে স্বাগত জানিয়েছেন সাধারণ মুসল্লিরা। ইসলাম শান্তির ধর্ম, তাই যে কোনো অকল্যাণকর ও বিশৃঙ্খল কর্মকাণ্ডই অপ্রত্যাশিত বলেও মন্তব্য তাদের। তারা আরো বলেন, নিজের দোষ ত্রুটি শুধরে নেয়ার সুযোগ দেয় ইজতেমা। এই খবর শুনে আমরা খুবই আনন্দিত এবং আমরা দোয়া করছিলাম যে আল্লাহ তাআলা দুই গ্রুপকে মিলে দেখ এবং সুন্দরভাবে ইজতেমা সফল হোক। ইসলাম ধর্মটা তো আল্লাহ তাআলা মনোনীত ধর্ম, শান্তির ধর্ম। আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে সহি সালামতে এই ইজতেমা মিলে দিলা আল্লাহকে রাজি খুশির জন্য করতে পারি। এখানে কোনো ভুল ত্রুটি, অপরের দোষ দেখবো না, অপরের গুণ দেখবো, আর আমার মধ্যে গুণের মধ্যে দোষ দেখবো। এইটাই হচ্ছে দাওয়াত তাবলীগের আসল টার্গেট। বসানো হলো পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান। বুধবার সকালে নদীর জাজিরা প্রান্তের ৩৬ ও ৩৭ নম্বর পিলারে বসানো হয় স্প্যান। এতে দৃশ্যমান হলো ৯০০ মিটার সেতু। নতুন স্প্যান বসানোয় উচ্ছ্বসিত সেতুর দুই পাড়ের মানুষ। প্রকল্প পরিচালক বলছেন, এখন বাড়তি জনবল ও যন্ত্রপাতি দিয়ে বাড়ানো হবে কাজের গতি। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ছবিতে ইহসান জুয়েলের রিপোর্ট। সকালের ঘন কুয়াশা তখনও কাটেনি, তবু কর্মচাঞ্চল্য পদ্মা নদীর বুক জুড়ে। আগের দিন স্প্যান দিয়ে নির্ধারিত পিলারের কাছে পৌঁছে অপেক্ষমান ছিল ক্রেন। বুধবার সকালে সেটি বসানো হয় আগের 5টি স্প্যানের সঙ্গেই। 2017 সালে সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। সবশেষ গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় 6টি পিলারের একটি মডিউলের কাজ। এবার ষষ্ঠ স্প্যান দিয়ে শুরু হলো তার পরের মডিউলের কাজ। দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতু এখন পদ্মাপাড়ের মানুষদের জন্য আশা জাগানিয়া। দ্রুত এর কাজ শেষ হবে বলেও প্রত্যাশা তাদের। ছোটকালে দেখছি নদী, কোনদিন ভাবি নাই যে পদ্মা সেতু ব্রিজ হবে, চোখের সামনে হয়ে যাইতেছে। জীবনে আমরা যেটা দেখি নাই এটা আমরা ইনশাআল্লাহ দেখতে আছি, পদ্মা সেতু হইতে আছে। হ্যাঁ, আমাকে এলাকায় খুব উন্নত হইতে আছে। ব্রিজটা হয়ে গেল মানে রোড থেকে গাড়ি বাইর করলে টাকা, এই গাং পার হইতে যে করা টাকা খরচ হইতে আছে, আমাকে টোটাল টাকা যেতে করা টাকা হয়ে যাবো। আগে তো লঞ্চে ট্রলারে গেছি, আর ওখানে পদ্মা সেতু যদি হয় তাই গাড়িতে যাবো। চলতি মাসেই কেটে গেছে সেতুর সব নকশা জটিলতা। ষষ্ঠ স্প্যান বসানোয় এলো আরেক ধাপ অগ্রগতি। বাকি কাজ শেষ করতে তাই বাড়তি মনোযোগ প্রকল্প সংশ্লিষ্টদের। প্রতিকূলতা ছোট প্রজেক্টও থাকে, বড় প্রজেক্টও থাকে, আমার এখানে বেশি থাকবে। হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছি, আমাদের ঈদের দিন নাই, আমাদের ছুটির দিন নাই, 24/7 আমরা কাজ করে যাচ্ছি উইথ এডিশনাল রিসোর্সেস, এবং এই রিসোর্স দিন দিন বাড়তেছে, আমরা বাড়াচ্ছি টাইম টু টাইম, টাইমের সাথে আমাদের রিসোর্সের পরিমাণ বাড়তেছে। এদিকে মাওয়া প্রান্তে সেতুর 6 ও 7 নম্বর পিলারের কাজ শেষ না হওয়ায় এ দুটি পিলারের মধ্যে নির্ধারিত স্প্যানটি এনে পাশের 4 ও 5 নম্বর পিলারের উপর অস্থায়ীভাবে বসিয়ে রাখা হয়েছে। পিলার দুটি হয়ে গেলে খুব সহজে সপ্তম স্প্যান হিসেবে এটিকে বসিয়ে দেওয়া যাবে। সেতু এখন এতটাই বড়, পাখির চোখে অনেক দূর থেকেও সেটি দৃশ্যমান। দৈর্ঘ্য যতটাই বাড়ছে ক্রমেই স্পষ্ট হচ্ছে এস আকৃতি সেতুর বাঁকগুলো। একই সঙ্গে স্পষ্ট হচ্ছে এই সেতুকে ঘিরে মানুষের স্বপ্নগুলো, যেখানে বাস্তবতার ছোঁয়া এনে দেয় এই ধরনের এক একটি স্প্যানের সংযোজন। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এদিকে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসানোর মধ্য দিয়ে নির্মাণ কাজে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর বিআরটিএ ভবনে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী জানান, খুব শিগগিরই আরও 2টি স্প্যান বসবে। স্পেন বসার মধ্য দিয়ে পদ্মা সেতু নির্মাণ কাজের আরেকটু অগ্রগতি দৃশ্যমান হয়েছে। খুব শিগগিরই আরও 2-3টি স্প্যান বসার সম্ভাবনা আছে। বিআরটিএতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হয়, ভেতরে যদি যোগসাজশ না থাকে তাহলে বাইরে থেকে দালালরা এসে এখানে কি করে উপদ্রব করে এবং এই দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ। বুধবার সকাল 10টার দিকে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ হয়। এ সময় পারস্পরিক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আফগানিস্তানের নতুন এই রাষ্ট্রদূত। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে সরকার প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশে আফগানিস্তান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বের শীর্ষ 100 চিন্তাবিদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ওয়াশিংটন ভিত্তিক সাময়িকী ফরেন পলিসি 10টি ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ চিন্তাবিদদের এই তালিকা প্রকাশ করেছে। তালিকায় গত 1 বছরের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগে সেরা চিন্তাবিদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 9ম স্থানে রয়েছেন। তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তার স্ত্রী মিশেল ওবামা, অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার মতো ব্যক্তিত্বরা। দূরদর্শী নেতৃত্ব, দেশের নিরাপত্তা বজায় রাখা সহ 11 লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয় তার প্রশংসা করে ফরেন পলিসি। এ তালিকা প্রকাশের 10ম বার্ষিকীতে শীর্ষ 100 জনকে 10টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলকে আরও শক্তিশালী করে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের নামে সরকার তামাশা করেছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। বুধবার দুপুরে বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। আমরা যে 2014 সালে নির্বাচন বর্জন করেছিলাম, সেটা যে সঠিক সিদ্ধান্ত ছিল তা প্রমাণিত হয়েছে এই নির্বাচনের মধ্যে। অর্থাৎ দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী লীগ যদি সরকারে থাকে, তাহলে কোনো নির্বাচনই যে সুষ্ঠু অবাধ হতে পারে না তা আবার প্রমাণিত হয়েছে। একটা নিরপেক্ষ জরিপ করেন, শতকরা 99 জন লোক বলবে যে আওয়ামী লীগ এখন আর জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। এই ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। শুধু ঐক্য ফ্রন্ট এবং 20 দলের জোট নয়, বাইরে যারা আছেন তাদেরকেও একখানে করতে হবে একটি মাত্র দাবিতে, যে আমরা গণতন্ত্রকে ফিরে চাই। এদিকে বিএনপিকে বর্তমান বিপর্যয়কর অবস্থা থেকে ফেরাতে তারেক রহমানকে কমপক্ষে 2 বছর রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত এই রাজনৈতিক বিশ্লেষকের মতে দলটির উচিত এখন কাউন্সিলের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা। বেগম জিয়া থাকবেন যেখানে এমেরিটাস চেয়ারপারসন। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। 30শে ডিসেম্বরের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রশ্নবিদ্ধ হয়েছে বিএনপির সাংগঠনিক সামর্থ্যের বিষয়টি। এ নিয়ে দলের অভ্যন্তরেই চলছে আলোচনা সমালোচনা। এ অবস্থায় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির তাগিদ দিয়েছেন নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কেউ কেউ। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও মত দিলেন দল ঢেলে সাজানোর পক্ষে। বর্তমান পরিস্থিতি, বয়স ও শারীরিক সামর্থ্যের বিষয়টি বিবেচনা সাপেক্ষে বেগম জিয়াকে এমেরিটাস চেয়ারপারসন রেখে দলের যোগ্য কাউকে চেয়ারম্যান করার তাগিদ তাঁর। খালেদা জিয়াকে এমেরিটাস চেয়ারপারসন হতে পারেন, যেহেতু উনি দেশেই আছেন, ওনার পরামর্শ মধ্যে সধ্যে পেতে পারবে তারা। হোক যে তারা 2-1 মাসের মধ্যে উনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসলে তো যে কম, তাহলেও বেরিয়ে আসলেও উনার শারীরিক অবস্থা সব কিছুর কারণে
আমি মনে করি যে তারা নতুনভাবেই করা উচিত। উনি যতদিন জীবিত আছেন ইমিরিটাস, যার বিশ্ববিদ্যালয়ে ইমিরিটাস প্রফেসর থাকে, এটা উনি ইমিরিটাস চেয়ারপারসন হবেন আর অন্যরা নির্বাচিত। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিছুদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা। সে বিলেতে থেকে এখানে দৈনন্দিন করা অমুক করা, যদিও আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নত, তাহলেও কি হলো আপনার ফোন ইন্টারসেপ্ট হয়। সেই জন্য আমি তো মনে করি তারেক রহমান 2 বছরের জন্য অব্যাহতি নেওয়া উচিত। উনি ওখানে বসে একটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করুক, আর এইদিকে এরা চালাক। 2 বছরের পরিবর্তন হলে উনি ফিরে আসলে আবার দায়িত্ব নিতে পারবেন। নতুন নেতৃত্ব ছাড়া বিএনপিকে পুনরুজ্জীবিত করা যাবে না বলেও মন্তব্য করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গণতান্ত্রিক প্রক্রিয়া পার্টির অভ্যন্তরে না থাকলে পার্টির জাগরণ হয় না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময়ে আরো থাকছে। 2019 ক্রিকেট বিশ্বকাপ কেন্দ্র করে যুক্তরাজ্যে ভিসা দেওয়ার কথা বলে ফাঁদে ফেলছে প্রতারক চক্র। প্রলোভনে পা না দেওয়ার পরামর্শ আইনজীবীদের। শ্রদ্ধার ভালোবাসায় বিদায় জানানো হলো সঙ্গীতজ্ঞ মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। বুধবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার প্রদানের পর শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। বিকেলে এফডিসিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় বরেণ্য এই শিল্পীকে। রোদেলা দুপুরেও ছায়া ফেলে যায় বেদনার কালো মেঘ। নিয়মের ঘেরে তবু ফুল হাতে বিদায়ের আয়োজন। সুর ও ছন্দের কারিগরকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন হাজারো মানুষ। সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ। প্রথমেই মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ। ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন সুরের জাদুকর। ওদের মতো শিল্পীরা মরে না, ওরা সাময়িকভাবে দৃষ্টির বাইরে চলে গেলেও সারা পৃথিবীর লোক তাদেরকে দেখে অন্তরের চোখে। অনেক হুমকি, অনেক তাকে প্রাণনাশের চেষ্টার মধ্যেও উনি তার মুক্তিযুদ্ধের পক্ষে অবিচল আস্থা এবং বিশ্বাস থেকেই এই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তার সুরের মধ্য দিয়ে যুগ যুগ ধরে তিনি বেঁচে থাকবেন। হৃদয়ে শোকের সুর নিয়ে নতুন প্রজন্মের শিল্পীরা শ্রদ্ধা ভরে স্মরণ করলেন তাদের প্রিয় মানুষকে। কিছুদিন আগে কলকাতা যে ঘুরে আসলো বলছে যে মা কলকাতা যাচ্ছি, কিন্তু এত রাগ অভিমান কবে হলো যে না বলেই চলে গেল। তার দেশপ্রেম থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। গানগুলো শুনলে বোঝা যায়, চোখের সামনে সবকিছু ভেসে ওঠে। এই যে চিত্রকল্প তৈরি হয় একটা গান শোনার সাথে সাথে, সেটা আমি বলবো যে তার সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধাকে ধারণ করা, মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করারই একটা প্রতিফলন। তার গান অকুল দরিয়ায় বাঙালির প্রতিদিনের সম্পান। আহমেদ ইমতিয়াজ বুলবুল বেঁচে থাকবেন বাঙালির বুলবুল হয়েই। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছেন অসংখ্য জনপ্রিয় গানে। এফডিসিতে দীর্ঘদিনের সতীর্থরাও জানালেন শেষ শ্রদ্ধা। আমার কাছে মনে হয় যে আসলে প্রেম ছাড়া আমাদের পক্ষ থেকে তাকে দেবার মতো আর কিছু নেই। চলে গেলেন তিনি, তবে বাংলাদেশের মানুষের হৃদয় ভূমিতে স্থায়ী আসন রইবে সব সময়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে সঙ্গীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের দাফন সম্পন্ন হয়েছে। দাফনে অংশ নেন পরিবারের সদস্য সহ সংস্কৃতি ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে বাদ মাগরিব বুদ্ধিজীবী কবরস্থানের মসজিদের সামনে তার তৃতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জানাজা ও এফডিসিতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দেশকে ভালোবেসে যুদ্ধে গিয়েছিলেন কিশোর বুলবুল। স্বাধীন দেশের মানুষকে উপহার দিয়ে গেছেন এমন কিছু গান যা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়েছে দেশপ্রেমের চেতনা। কথা ও সুরে দেশের বন্দনায় অমর হয়ে থাকবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। সঙ্গীত বোদ্ধাদের মতে দেশকে মমতার বাঁধনে জড়ানোর এমন প্রয়াস অনন্তকাল ধরে
শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত করবে এই মহান সঙ্গীতজ্ঞকে। লক্ষ্মীপুরে আহত ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে বাবা মা সহ 7 জন নিহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন সহ আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 4 জন নিহত হয়েছেন। আমাদের রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। দুর্বৃত্তের হামলায় আহত ছেলেকে দেখতে গিয়ে সেই হাসপাতালের মর্গেই ঠাঁই হলো বাবা মা সহ পরিবারের অন্য 6 সদস্যের। চোখের নিমিষে একটি পরিবারের এতগুলো মানুষের মৃত্যুতে স্তব্ধ এলাকাবাসীও। প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ শাহী গ্যাস পাম্প এলাকায় ব্যবসায়ী অন্তরকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তির খবর পেয়ে বুধবার ভোরে ছুটে যান তার পরিবারের সদস্যরা। এ সময় চন্দ্রগঞ্জ থেকে সিএনজি অটোরিকশায় করে সদর হাসপাতালে যাবার পথে জাদুইয়া রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সহ 7 জন মারা যান। আমরা 3 সিএনজি আইছি, 2 সিএনজি ঠিকঠাক মতো আমরা সুন্দরভাবে হাসপাতালে আসি পৌঁছাইছি। একটা সিএনজি আমাদের ট্রাকের নিচে পড়ে আমাদের সব লোক মারা যায়। নিহতদের বাড়ি সদর উপজেলার বসুদুহিতা এলাকায়। ঘটনার পরেই পালিয়ে যায় ট্রাকের হেলপার ও চালক। লক্ষ্মীপুর মুখে একটা সিএনজিকে যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে সিএনজিতে থাকা 7 জন যাত্রী মারা যাচ্ছে। আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসে আমরা আমাদের সাধ্যমতো উদ্ধার করার চেষ্টা করি। ইন দ্য টাইম ওই পুলিশের সহযোগিতায় রেকার ভ্যান চলে আসলে আমরা আপাতত 3 জন মহিলা ডেড বডি এবং একটা বাচ্চা, 2 জন পুরুষের ডেড বডি উদ্ধার করি। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মিরহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। প্রবাসী সময়ে আরও থাকছে, শুধু অমুসলিম বাংলাদেশিরাই ভারতে থাকার অনুমতি পাবে, আবারও বললেন বিজেপি সভাপতি। অনুপ্রবেশকারীদের অচিরেই বিতাড়িত করার হুঁশিয়ারি। শীত মৌসুমে শুষ্ক আবহাওয়া ও উন্নয়ন কাজের কারণে ধুলাবালিতে বেহাল অবস্থা চট্টগ্রামবাসীর। অতিরিক্ত ধুলার কারণে রাস্তায় চলাচল করা নগরবাসীকে পড়তে হচ্ছে দুর্ভোগে, পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় না থাকায় মাত্রাতিরিক্ত ধুলাবালির অন্যতম কারণ বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। সাখাওয়াত রিপোর্ট ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। শীতকাল আসার সাথে সাথে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক যেন ধুলার রাজ্যে পরিণত হয়েছে। একদিকে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজ চলতে থাকায় যেন ধুলার নৈরাজ্যে পরিণত হয়েছে। অসহনীয় ধুলার কারণে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, বড়পোল, শাহ আমানত ব্রিজ এলাকা, কল্পলোক আবাসিক সহ প্রধান সড়কে রাস্তায় চলাচল করা মানুষকে পড়তে হচ্ছে চরম বিপাকে। ধুলা উঠতেছে, একটু পানি দিয়ে যে এগুলোকে একটা ব্যবস্থা নিবে সেটারও কোনো কারণ নজর নাই। শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে মানুষের, ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে যেতে একটা সমস্যা হয়ে যাচ্ছে। এখন এই কাজটা দীর্ঘদিন ধরে চলতেছে। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় না থাকা ও নাগরিক স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকার কারণে নগর জুড়ে মাত্রাতিরিক্ত ধুলোবালি সৃষ্টি হচ্ছে বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ। সিটি কর্পোরেশনের যে মেকানিক্যাল কিছু ব্যবস্থা ছিল রাস্তা পরিষ্কারের, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাই না। ধুলোবালি ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে, বাস্তবে কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধুলোবালির কারণে যেমন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী, তেমনি শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। ফুসফুস থেকে এগুলো হার্টের মাধ্যমে ব্রেইন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে। এগুলো মাইক্রো পার্টিকেল থাকে, এই পার্টিকেলগুলো অ্যাজমা করতে পারে। দীর্ঘদিনে যদি এরকম ঢুকতে থাকে তাহলে আলটিমেটলি কিন্তু ক্যান্সারের দিকে এটা টার্ন নেবে। উন্নয়ন কাজের সাথে যারা জড়িত তাদের পানি ছিটানোর জন্য বলা হয়েছে উল্লেখ করে অনেকটা দায় এড়ানোর চেষ্টা সিটি কর্পোরেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তার। যে কনস্ট্রাকশন কাজগুলি হচ্ছে সেখানে আমরা সুইপিং মেশিন না, সেখানে আমরা যেটা বলেছি কন্ট্রাক্টরদেরকে বলেছি যে তোমরা পানি দিতে হবে। ধুলাবালির অসহনীয় যন্ত্রণা থেকে নগরবাসীকে রক্ষায় কয়েক বছর আগে পরিবেশ মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছিল 2টি সুইপিং গাড়ি। বর্তমানে 2 কোটি টাকা দামের গাড়ি দুটি অকার্যকর বলে জানা যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘুষ নেওয়ার সময় কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তাকে হাতে নাতে গ্রেফতার করেছে দুদক। বুধবার দুপুরে শহরের খড়মপট্টি এলাকার ভূমি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের আঞ্চলিক পরিচালক
কামরুল আহসান জানান, জমি খারিজের প্রতিবেদন দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে 10,000 টাকা ঘুষ দাবি করেন সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াসউদ্দিন। বিষয়টি দুদকে জানানোর পর তৎপরতা শুরু করেন দুদকের কর্মকর্তারা। এক পর্যায়ে ঘুষ গ্রহণের সময় ভূমি কর্মকর্তা গিয়াসউদ্দিনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে পদত্যাগের নির্দেশ দেয়া হলেও উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে কাজে যোগ দিতে বুধবার ভিসির কার্যালয়ে যান তিনি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এদিকে অভিযুক্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন উপাচার্য। ফেরদৌস সোহাগের তথ্য, মাহমুদুন নবীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। 2018 সালের মাঝামাঝি এক তরুণীর সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সিডি ছড়িয়ে পড়ে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তদন্তে নামে কর্তৃপক্ষ। পরে অভিযোগ প্রমাণিত হয় সিন্ডিকেট সভা ডেকে নৈতিক স্খলনের অভিযোগে মনিরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের 16 জানুয়ারি তাকে পদত্যাগের নির্দেশ দিয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মনিরুল ইসলাম এ বিষয়ে আদালতের দ্বারস্থ হলে 22 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আদেশের উপর স্থগিতাদেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে বুধবার তিনি ভিসির কার্যালয়ে গিয়ে কাজে যোগদানের অনুমতি চান। এ ঘটনায় প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। নারী কলিগ এবং স্টুডেন্ট যারা আছেন, ছাত্রীরা তারা অবশ্যই ডিসকমফোর্ট ফিল করবেন ওনার সাথে কাজ করার জন্য। এই ধরনের একজন চরিত্রের লোক যদি বিশ্ববিদ্যালয়ে থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কোনোভাবেই ভালো থাকার কথা না। সঙ্গত কারণে আমি কোর্টের কাছে, আইনের কাছে গিয়েছি। হ্যাঁ, আইনে আমার পক্ষে স্টে অর্ডার দিয়েছে। সঙ্গত কারণে আমি স্টে অর্ডার নিয়ে আমি যোগদান করতে এসেছি। আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নারী কর্মকর্তা, নারী শিক্ষক আছেন, নারী কর্মচারী আছেন, তারা তো কখনো সেফ ফিল করবেন না। সুতরাং সে কোর্টের আদেশ আমি অমান্য করছি না, কোর্টে আমরা ফেস করব, কিন্তু হয়তো কোর্টকে এই কথাটা বলা হয়নি, যে কারণেই কোর্ট এই আদেশ দিয়েছেন। আমরা এখন যাব কোর্টে। ঘটনার পর গত বছরের নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর হাসিনুর রহমান অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। সময় সংবাদ, বরিশাল। এবার জানাবো প্রবাসের খবর। যুক্তরাজ্যে 2019 বিশ্বকাপকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠছে প্রতারক চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দিয়ে যুক্তরাজ্যের ভিসা পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে তারা। তবে আইনজীবীরা বলছেন, শুধু বিশ্বকাপের টিকিট কিনলে ভিসা পাওয়া যাবে না। ক্রিকেট নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে এই চক্র থেকে সাধারণ মানুষকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। সালে বিশ্বকাপ ক্রিকেটের আসর বসে যাচ্ছে ব্রিটেনে, আর এখনই সরব হয়ে উঠেছে বাংলাদেশের আদম ব্যবসায়ীরা। তৈরি করেছেন আদম ব্যবসার নতুন ফাঁদ। শতভাগ ভিসা প্রাপ্তি সহ নানা প্রলোভন দেখিয়ে বিজ্ঞাপন দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর এতে ফাঁদে পা দিচ্ছেন অনেকেই। বিশেষ করে বাংলাদেশের সিলেট অঞ্চলে এই প্রবণতা লক্ষণীয়। তাই স্বপ্নের লন্ডনে আসার আশায় ইতিমধ্যে অনেকেই এসব প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করেছেন টিকিটের জন্য। বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে এই প্রতারণা জালে জড়িয়ে নিজের ক্ষতি এবং দেশের ক্ষতি না করার পরামর্শ ব্রিটেন প্রবাসী বাংলাদেশি সাবেক এই ক্রিকেট কোচের। ক্রিকেটের উছিলায় যেন কেউ নিজেরা ভিকটিম না হয়। অনেক সময় এই ধরনের ওয়ার্ল্ড কাপ, অলিম্পিক এবং কমনওয়েলথ গেমস, এসব সময় এই ধরনের চক্র খুব সক্রিয় থাকে। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে কোনো বিশেষ ভিসা চালু করেনি ব্রিটিশ সরকার। যার আবেদনে এই ধরনের জালিয়াতির কাগজ পাওয়া যাবে, প্রমাণ পাওয়া যাবে, তার ভিসা 10 বছরের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারেন ব্রিটেনে। যে কোনো অ্যাপ্লিকেশন করবেন, ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, চক্রের কোনো সহযোগিতা নেবেন না এবং তাদের ফাঁদে পড়বেন না। যদি তাদের ফাঁদে পড়ে ইউকে আসেন, এসে আপনারা যদি আপনার ইলিগালি স্টে করেন, এইটার জন্য আপনার দেশের ভাবমূর্তি নষ্ট হবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ইতালিতে বাংলা স্কুল প্রতিষ্ঠা এবং মসজিদ নির্মাণে সরকার আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার। সোমবার দূতাবাস কার্যালয়ে রোমের বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় বাংলা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপরও গুরুত্ব আরোপ করেন সোবহান শিকদার। মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর শিকদার আশরাফুর রহমান, প্রথম সচিব শেখ সালেহ আহমেদ সহ আরো অনেকেই। শেখ সালেহ
পুলিশের ওপর হামলার মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পেলেন প্রতিবন্ধী তারা মিয়া। তদন্তে গাফিলতি থাকলে পুরো মামলা প্রশ্নবিদ্ধ হয় এমন মন্তব্য করে আইনজীবীরা বলছেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি এই বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত। যদিও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানিয়েছেন, পুলিশের ওপর হামলার ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী তারা মিয়ার মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ভীমখালী ইউনিয়নে আসামি ধরতে যায় পুলিশ। বিএনপির শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে, ছিনিয়ে নেয় আসামিকে। এতে পুলিশের একজন এসআই গুরুতর আহত হন। এ ঘটনায় ৫২ জনকে আসামি করে মামলা করে পুলিশ। এ মামলায় তারা মিয়াকে আসামি করার ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। হকি স্টিক চাপাতি নিয়ে তিনি হামলা করতে পারেন কিনা এমনও প্রশ্ন উঠেছে। এরই মধ্যেই বুধবার উচ্চ আদালত থেকে জামিন পেলেন তিনি। আমারে কইছে আমি মারছি, আমার লাগাই দিয়েছে, আমি ৩৭ নম্বর আসামি। আমি কি মারতে পারিনি ভাই, আমি প্রতিবন্ধী মানুষ, আমি বাড়িতেও না গরো না, আমি সাহায্য গানিত গায়ে আসলাম। আমি এখান থেকে মুক্তিটা চাই, আমি অত্যন্ত খুশি হইব। যদিও জামালগঞ্জ থানা পুলিশের দাবি, হামলায় সরাসরি সম্পৃক্ত ছিলেন এই ব্যক্তি। ওনার একটা হাতে সমস্যা, কিন্তু আরেক হাত অত্যন্ত সচল হতো। আপনার ব্যবসা বাণিজ্য করে, চলাফেরা করে, সব তো ঠিক আছে। তার মানে আপনারা বলতে যাচ্ছেন যে মামলাটা যথার্থই হয়েছে? অবশ্যই, জি, মামলা যথার্থ হয়েছে, ও পথে ছিল। আইন বিশেষজ্ঞরা বলছেন, তদন্তে ত্রুটি থাকলে পুরো মামলায় প্রশ্নবিদ্ধ হয়। ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার পরামর্শ তার। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেমন ফৌজদারি ব্যবস্থা নেওয়া যায়, তেমনি আবার মৌলিক অধিকার খর্ব হওয়ার কারণে সেই প্রোটেকশনের জায়গাটাও চাওয়া যায় এবং ক্ষতিপূরণের মামলাও কিন্তু একইভাবে করা সম্ভব, যদিও মামলাটা এখনো বিচারাধীন মামলা। এ ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলেও মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে কলেজের এক শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় ৫ পুলিশ সদস্য সহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। ঘটনা তদন্তে আলাদা ২টি কমিটি গঠন করেছে পুলিশ ও জেলা প্রশাসন। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, বুধবার সকালে নগরীর জেলা স্কুল মোড় এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সহকারী অধ্যাপক শরীফুল আলমের বহনকারী প্রাইভেট কারকে ধাক্কা দেয় একটি অটোরিকশা। এ নিয়ে কথা কাটাকাটি হলে দায়িত্বরত ট্রাফিক পুলিশ এগিয়ে আসেন। ঘটনার এক পর্যায়ে ট্রাফিক পুলিশ কলেজ শিক্ষককে লাঞ্ছিত ফাঁড়িতে নিয়ে যান। এ খবরে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ইট পাটকেল নিক্ষেপ ও থানা ঘেরাও করেন কলেজের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে পুলিশ। এতে ৫ জন পুলিশ সদস্য ও ২০ জন শিক্ষার্থী আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আমাদের উপর ফায়ারের নির্দেশ দিচ্ছে। প্রথমে টার্গেট ছিলাম আমি, আমাকে প্রথম গুলি করছে। পিছন দিকে অগ্রসর হইতেছি, তখন গুলিও করছে, আর যাদেরকে যে পাইছে তারা লাঠিতে পিটাইছে। আমরা এর উপযুক্ত বিচার চাই। আমাদের স্যারের সাথে এমন আচরণ কেন করা হলো, আমাদের এর জবাব চাই। পুলিশ করছে কি আইসা আমাকে দইরা, মানে যা অবস্থা করার তো বুঝতেই আছেন, এই যে রক্ত। একজন শিক্ষকের সাথে পুলিশ এই ধরনের পরিচয় দেওয়ার পরেও এরকম আচরণ করতে পারে, নজিরবিহীন ঘটনা। অনেকগুলো গ্লাস ভেঙেছে, ৫-৬ জনকে বেদমভাবে পিটিয়েছে। তখন আত্মরক্ষার্থে পুলিশ ডিসপাস করার জন্য শর্টগানের ফাঁকা গুলি করেছে। আমরা একটা ইনকোয়ারি টিম করে এটা কেন এটা ঘটলো এটা প্রকৃতপক্ষে অনুসন্ধান করে যদি কেউ এর জন্য দায়ী থাকে, সে যেখানেই থাকুক, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া, এটা আমরা নিশ্চিত করব। অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় এমএলএম কোম্পানি ইউনিপে টুইয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনতাসির হোসেন ইমন সহ ৬ জনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার সকালে ঢাকার বিশেষ জজ ৩-এর বিচারক দিলদার হোসেন এই রায় দেন। একই সঙ্গে তাদের ২,০০০ কোটি টাকা অর্থদণ্ড করা হয়। মামলার অপর আসামিরা হলেন ইউনিপে টুইয়ের বাংলাদেশের চেয়ারম্যান ও ইউনিল্যান্ডের পরিচালক শহীদুজ্জামান, নির্বাহী পরিচালক মাসুদুর রহমান, ব্যবস্থাপক এম জামশেদ রহমান, উপদেষ্টা মঞ্জুর এহসান এবং ইউনিল্যান্ড লিমিটেডের পরিচালক HM আরশাদুল্লাহ। প্রায় ১৩৫০ কোটি টাকা পাচারের অভিযোগে ২০১১ সালের ২৫ জানুয়ারি কোম্পানির মালিকদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করে দুদক। ওই বছরের ২২ জুন আদালতে চার্জশিট দাখিল করা হয়। ২০১৫ সালের ৬ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ২৭ জন সাক্ষীর মধ্যে
23 জন আদালতে সাক্ষ্য দেন। 2028 সালের মধ্যে দেশে 28টি হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটি পার্কে আগামী 10 বছরে $50 কোটি বিনিয়োগ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বুধবার বিকেলে গাজীপুর হাইটেক সিটি পার্ক পরিদর্শন শেষে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। আমরা আশা করছি যে $500 মিলিয়ন আমাদের এই কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বিনিয়োগ হবে আগামী 10 বছরে, এবং 2030 সাল নাগাদ আমাদের এই বঙ্গবন্ধু হাইটেক সিটিতে আমরা আশা করছি যে 1 লক্ষ তরুণ তরুণী যাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে পারবো। এখানে আমাদের ডেটা সেন্টার হবে, এখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো আসছে এবং পাশাপাশি বিপিও ইন্ডাস্ট্রি আসবে। খেলার খবর। কিছুদিন ধরে চলতে থাকা গুঞ্জনটায় সত্যি হলো। নিউজিল্যান্ড সফরের জন্য 15 সদস্যের ওয়ানডে দল রাখা হয়েছে সাব্বির রহমানকে। অধিনায়কের পছন্দেই নাকি নিষেধাজ্ঞা কমিয়ে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে, এমনটা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবিদিন নান্নু। এদিকে 15 সদস্যের আলাদা টেস্ট দলও ঘোষণা করা হয়েছে। 2 ফরম্যাটে দলে ডাক পেয়েছেন তাসকিন আহমেদ, আর প্রথমবারের মতো ওয়ানডে দলে জায়গা পেয়েছেন স্পিনার নাইম হাসান। শেষ পর্যন্ত গুঞ্জনকে সত্য প্রমাণ করে কিউইদের বিপক্ষে ঘোষিত 15 সদস্যের ওয়ানডে দলে রাখা হয়েছে সাব্বিরকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, নিষিদ্ধ সাব্বির কিভাবে এলেন দলে? প্রধান নির্বাচকের ব্যাখ্যা এমন: এটা তো ডিসিপ্লিনারি কমিটির ব্যাপার। এটা আমাদের কাছে যেটা আছে যে ওটা জানুয়ারির 31 তারিখে ওটা আমরা শেষ করে ফেলছি। সিলেকশন প্যানেলের কাছে যে নিউজটা আছে 1 মাস কমিয়ে আনা হচ্ছে। এটা টোটালি আমাদের অধিনায়কের পছন্দ হচ্ছে। এমন একটা খেলোয়াড়কে চাচ্ছে 6-7 গিয়ে ফাস্ট বোলারকে মোকাবেলা, কারণ ইংল্যান্ডের কন্ডিশন। ম্যাচে 16 উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই পেসার ফিরেছেন টাইগারদের ওয়ানডে ও টেস্ট দুদলেই। এছাড়া টেস্টের রেকর্ড বয় নাইম হাসানও প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন মাশরাফির নেতৃত্বাধীন ওয়ানডে দলে। নাইম হাসানকে এখানে নেওয়া হয়েছে কারণ অফ স্পিনার একটা আমাদের দরকার, কারণ নিউজিল্যান্ডে এখন বাহাতি অনেকগুলি ব্যাটসম্যান আছে। তারপরে মিরাজের সাথে, যেটা আমাদের কোচের সাথে টিম ম্যানেজমেন্টের সাথে হয়েছে, যাতে ব্যাকআপ হিসাবে একটা আমরা রেডি করে রাখতে পারি, এটাও একটা মাথায় আছে। তাসকিন অনেকদিন ধরে ইনজুরিতে ছিল, ও আমাদের রিহাবে বিসিবির প্রোগ্রামেই ছিল। ইনজুরি কাটিয়ে কিন্তু বিপিএল এ যথেষ্ট ভালো পারফর্ম করেছে। একটু গতি বেশি ওর। নিউজিল্যান্ডে আমরা মনে করি যে বাউন্সি উইকেটে, হয়তো ফার্স্ট উইকেটে এটা হতে পারে, ওর কাজে লাগতে পারে, এই জন্য ওকে ইনক্লুশন করা। এদিকে আরিফুল হক ও নাজমুল ইসলাম অপুর পাশাপাশি আবারও দলে জায়গা হারিয়েছেন ইমরুল কায়েস। ওয়ানডে দলের অন্যান্য সদস্যরা হলেন মাশরাফি, সাকিব, তামিম, লিটন, সৌম্য, মুশফিক, মিঠুন, মাহমুদুল্লাহ, মিরাজ, মোস্তাফিজ, রুবেল ও সাইফুদ্দিন। এর বাইরে টেস্ট দলে আছেন সাদমান, মুমিনুল, তাইজুল, রাহি ও খালেদ। এছাড়া টেস্ট দলে 16তম সদস্য হিসেবে যোগ দিতে পারেন পেসার শফিউল ইসলাম। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ 11ই মার্চ। নেতৃত্ব পাবে ভবিষ্যতের বাংলাদেশ। মত শিক্ষকদের দলীয় স্বার্থের বাইরে ছাত্র বান্ধব প্রতিনিধি চান শিক্ষার্থীরা। তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষের সমঝোতা। ফেব্রুয়ারিতে একই সঙ্গে বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কোনো বিভাজন নেই বললেন দুপক্ষের সমন্বয়ক। পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান বসানোর কাজ সম্পন্ন। দৃশ্যমান হল প্রায় 1 কিলোমিটার। খুব শিগগিরই বসবে আরো 2টি স্প্যান, জানালেন সেতুমন্ত্রী। দলকে শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন, বললেন মির্জা ফখরুল। 2 বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত তারেকের, মন্তব্য ডাক্তার জাফরুল্লাহ। নতুন চেয়ারম্যান আনার পরামর্শ। মুক্তিযোদ্ধা, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর পেতে আপনার মোবাইলে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।